আজকে অনেক দিন বাদে আমরা লং ড্রাইভে বেরিয়েছি। যাবো হচ্ছে বিষ্ণুপুর। এটা মেন অ্যাট্রাকশন জয়পুরের জঙ্গলের উপর দিয়ে। তো আমরা যেহেতু আরামবাগ হয়ে যাব, তো যাওয়ার সময় গুরুদেবের আশ্রমে একবার দাঁড়িয়ে প্রণাম করে তারপরে ওখান থেকে আমরা এখন জয়পুর জঙ্গলে। পুরো মনে হচ্ছে সত্যি কথা, মানে একদম সেবক রোডের মতো লাগছে না হয়ে এবার আমরা জাস্ট উপরে উঠবো, পাহাড়ে উঠবো মনে হচ্ছে, সামনে পাহাড়। আমরা বিষ্ণুপুর ঢুকে গেলাম, সামনে দাদা নিতে এসছে। আমরা এখানে এসে পৌঁছেছি মোটামুটি 12টা নাগাদ। আমাদের আসতে অনেকটাই সময় লাগলো। আর এখানে আমাদের দুপুরের খাবারের অ্যারেঞ্জমেন্ট রাই অলরেডি স্টার্ট করে দিয়েছে। ওদের বাড়ির সামনেটা এত সুন্দর, বাড়ি আর বাড়ির সামনে সুন্দর বাগান। এখন এসছি ছিন্নমস্তার মন্দির দেখতে। বিষ্ণুপুরের রাজা রঘুনাথ সিং তিনি একবার উড়িষ্যার রহিম খান আর সোফা সিংকে পরাস্ত করে ওইখান থেকে রহিম খানের এই বাচ্চাকে হিন্দুদের মতন করেই তার অন্নপ্রাশন করতে হবে এবং সারা বিষ্ণুপুরবাসীকে। ওরা হচ্ছে দুজনে ভীষণ ব্রিলিয়ান্ট। মানে টোটাল ইংরেজিতে যদি আমি গল্প বলতে বলি, টোটাল একটা পুরো রামায়ণটা ইংরেজিতে ওরা বলে দেবে। অবস্থা আগে খুব খারাপ, এখন ভালো হয়ে গেছে। আচ্ছা, আগে রংটা একটু কালো কালো লাল লাল, জি এরকম যেমন মদন অনেক কালো নেই তেমনি ছিল। নাম ভরসা। আমার নাম সপ্তমী। আমার নাম গীতবিতান। তোর নাম? নমস্কার বন্ধুরা, সিম্পল স্টেপস বেঙ্গলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বেশ কিছুদিন আগে, মানে অক্টোবর মাসে শেষের দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম বিষ্ণুপুরের পথে। হ্যাঁ, ওখানে আমার এক দাদা থাকে, মামাতো দাদা, মানে আমার হাজব্যান্ডের মামাতো দাদা। তো সেখানেই ওদের বাড়িতে যাওয়ার জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম। আর বিষ্ণুপুর তো একটা খুব সুন্দর হিস্টোরিক্যাল প্লেসও বটে। তো যাওয়ার পথে টুকটাক আর কি অনেক কিছুই দেখতে দেখতেই গেলাম। আর আজকের ব্লগটা আমার এই নিয়েই। তো আমরা তো বেরিয়েছি 7টার সময়, আর এখন ঘড়িতে বাজে 7:45। আর আমরা এই জাস্ট দিল্লি রোডে উঠলাম, আর এখান থেকে আরামবাগ হয়ে আমরা বাঁকুড়া মানে বিষ্ণুপুর ঢুকবো আর কি। তো মোটামুটি তো 4 ঘন্টা লাগবেই, আশা করি আরো বেশি লাগবে, তবু কম না। তো রাস্তাঘাট এখনো অব্দি তো ঠিকঠাকই লাগছে। তো চলো দেখতে দেখো। আজ ওয়েদারটা পুরো সানি হয়ে আছে। কালকে টুকটাক বৃষ্টি একটু একটু হয়েছে আর কি, তাও সেরকম না। তো বৃষ্টি হওয়া যে কথাটা ছিল সেটা হলো না আর কি, ভালোই হয়েছে। গুড মর্নিং। আজকে অনেক দিন বাদে আমরা লং ড্রাইভে বেরিয়েছি। যাবো হচ্ছে বিষ্ণুপুর। বিষ্ণুপুরে আমার মাস্তো দাদার বাড়ি, ওই মামাতো দাদার বাড়ি। এবার ওর বাড়িতে মানে আমাদের
এখনো পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি, তাই এবার সুযোগ সুবিধা হলো। মেয়েটারও স্কুল ছুটি, ওই জন্য চল যাই ঘুরে আসি, আর লং ড্রাইভটাও হয়ে যাবে। বিষ্ণুপুর জায়গাটা দেখাও হয়নি, বিষ্ণুপুরে প্রচুর ভালো ভালো সব টেম্পলস আছে, ওগুলোও দেখবো। প্লাস এটা মেন অ্যাট্রাকশন, জয়পুরের জঙ্গলের ওপর দিয়ে যাবো। জয়পুরের জঙ্গলটা এবার দেখবো। জয়পুরের জঙ্গল আমি গেছি, আসলে আরামবাগে তো মায়ের মামা বাড়ি, তখন তো যাতায়াত হতোই ছোটবেলায়। তো একবার আমরা মুকুটমণিপুর যাচ্ছি, তখন জয়পুর জঙ্গলের ওপর দিয়ে আমরা গেছিলাম। তো তখন যে ভয়টা ছিল জয়পুর জঙ্গলে, এখন তো ভেতরে অনেক রিসোর্ট সব হয়ে গেছে, তো এখন সেই এটা নেই। আগে তো প্রচুর ডাকাতির একটা ভয় ছিল জয়পুর জঙ্গলে, বিখ্যাত একদম। তো আমরা যেহেতু আরামবাগ হয়ে যাব, তো যাওয়ার সময় গুরুদেবের আশ্রমে একবার দাঁড়িয়ে প্রণাম করে তারপরে ওখান থেকে বিষ্ণুপুরের দিকে এগোবো। তো আমরা এখন ডানকুনি থেকে বাঁ দিকে ঢুকে গেছি আরামবাগ যাওয়ার রাস্তায়, আর রাস্তাতে ব্রেকফাস্টটা করতে হবে। একটা ভালো মিষ্টির দোকানে দেখতে হবে যেখানে লুচি তরকারি। এখানে সবই ওই রকমই। আমি আগের বার যখন যাই, যখন যে দোকানগুলোতে খেয়েছি সেই দোকানগুলো দেখবো, যদি দেখতে পাই তাহলে ওখান থেকেই খাবো। আর এখানকার মিষ্টি তো ভীষণ ভালো খেতে একদম, আর দামেও কম। এখন এক জায়গায় ব্রেকফাস্ট করতে নেমেছি, আর বেশ সুন্দর জায়গাটা সাজানো গোছানো, একটা ব্যাঙ্কুয়েট হিসেবে মনে হয় এখানটা দেয় আর কি, রেন্টে দেয়, প্লাস ব্রেকফাস্টও পাওয়া যাচ্ছে। এই যে দেখো, বেশ সুন্দর সাজানো ভেতরটা। বেড়াল কেটেছে। নাম হচ্ছে চাঁদের হাট, না চায়ের হাট। এটার নাম হচ্ছে চায়ের হাট, বেশ সুন্দর করে সাজানো প্রপার্টিটা। তো ব্রেকফাস্ট বানাতে ওদের এখনো আধ ঘন্টা টাইম লাগবে, এতক্ষণ বেকার দাঁড়িয়ে সময় নষ্ট করেও লাভ নেই, আর খিদেও পেয়েছে। দেখি সামনে কোনো মিষ্টির দোকান থাকলে ওখানেই ব্রেকফাস্টটা সেরে নেবো আর কি। এখন সবে সবজি কেটেছে, সবজি বসাবে, ময়দা মাখবে, তারপরে হবে আর কি পুরি সবজি। অনেক কষ্টে একটা কচুরির দোকান পেয়েছি, আগেও এখানে খেয়ে গেছিলাম। এই রাস্তাটা না ইয়ার ঝামেলা, খাবার দোকান সেভাবে পাওয়া যায় না। গরম হবে তো। কচুরি আর আলু দিয়ে ছোলার ডাল। তো এখান থেকে গরম গরম কচুরি খেয়ে এবার বেরিয়ে যাচ্ছি একদম আরামবাগে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর আরামবাগ ঢুকছি এবার, আর রাস্তার হাল খুব খারাপ, সেই থেকে গাড়ি খালি এদিক এদিক এরকম হচ্ছে। কোমরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমাদের, প্রচন্ড বাজে রাস্তা এখানটা। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক চলে এলাম মন্দিরে, আশ্রমে। তবে একলা চলো রে। কাজ হচ্ছে এখানে সব মিস্ত্রি। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়। তো এখন আশ্রম থেকে বেরিয়ে পড়লাম, আর এখান থেকে এখনো 56 কিলোমিটার লাগবে ঢুকতে। তবে পরাণ খুলে
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমরা তো অনেকটাই এগিয়ে এসেছি। সামনে পড়বে হচ্ছে জয়পুর ফরেস্ট। ফরেস্ট শুরু হওয়ার আগে হচ্ছে জয়পুর ফরেস্টের বনলতা রিসোর্ট। ফরেস্ট শুরু হয়ে গেল। জয়পুর ফরেস্ট সামনে। তবে পথের কাঁটা, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, যদি তোর এই সেই বনলতা না? বনলতা রিসোর্ট। আর এখান থেকে শুরু হচ্ছে জয়পুর ফরেস্ট। আমরা একলা দলরে। জয়পুর ফরেস্ট। জয়পুর জঙ্গল, জয়পুর জঙ্গল। যদি আলো না ধরে, ও আলো না ধরে, ওরে ওরে ও ভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজরা নলে, তবে বজরা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে, বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে। জয়পুর জঙ্গলে পুরো মনে হচ্ছে সত্যি কথা, মানে একদম সেবক রোডের মতো লাগছে। শিলিগুড়ি টপকে শুকনা হয়ে এবার আমরা জাস্ট উপরে উঠছি। পাহাড়ে উঠবো মনে হচ্ছে, সামনে পাহাড়। দারুণ লাগছে জঙ্গলটা। একলা চলরে, যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের। তো এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সামনেই বিষ্ণুপুর, আর বেশিক্ষণ লাগবে না। জঙ্গলটা দারুণ লাগলো, খুব সুন্দর, পুরো সবুজ আর একদম ডেন্স না, খুব ঘন গভীর জঙ্গল। জঙ্গল একদম। আর আমাদের এখন এখানে খুব স্লো যেতে হবে, কারণ যদি কোনো জন্তু জানোয়ার রাস্তায় এপার ওপর হয় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে আমাদের। আছে না এখানে অ্যানিমেল আছে? নিশ্চয়ই, জঙ্গল যখন অ্যানিমেল কিছু না থাকো, হরিণ ফরিণ তো থাকতেই পারে। কি সোনার বাংলা যে এখানে যে হোটেলটা হয়েছে না, সেই হোটেলটা এই জঙ্গলের ভেতরে, পুরো ডেন ফরেস্টের ভেতরে সোনার বাংলা হয়েছে। একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। পরপর অনেকগুলো রিসোর্ট না, বনলতার পরে বনশ্রী বনলতা রিসোর্টটা হচ্ছে এই জঙ্গলের আগে, আগে, কিন্তু এগুলো জঙ্গলের এই রিসোর্টটা একদম জঙ্গলের ভেতরে। আলো না ধরে, যদি ঝড় বাদলে প্রচুর লম্বা জঙ্গলটা। 8 কিলোমিটার না 9 কিলোমিটার জঙ্গলটা। আঁধার রাতে দুয়ার দেয় বিশাল লম্বা, অনেকক্ষণ ধরেই যাচ্ছি আমরা। তবে বজরা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে, বুকের পাঁজর জ্বালিয়ে কোথায়? এই ভেতরে বাঁদিকে? এই তো সোনার বাংলা, এই বাঁদিকে সোনার বাংলা, এইটুকু। জঙ্গলের ভেতরে। এইবার জঙ্গল পুরো শেষ হলো, তাও হালকা হালকা আর কি, পুরোপুরি মনে হয় শেষ হয়নি।
না সেই জঙ্গল নাহলে হ্যাঁ গভীরতা ব্যাপারটা না। চলো একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমরা বিষ্ণুপুর ঢুকে গেলাম, সামনে দাদা নিতে এসছে। আমরা তো আসিনি কোনোদিনও, চিনে যেতে পারবো না। না ও চিনে যেতে পারবো না। আজকে ছট পুজো আছে তো বললো যে বিষ্ণুপুর টাউনের ভেতরে প্রচুর জ্যাম হয়ে আছে, শর্টকাট দিয়ে নিয়ে যাবে আমাদের। ওই জন্য ভেতর ভেতর দিয়ে নিয়ে যাবে। আমরা এখানে এসে পৌঁছেছি মোটামুটি 12টা নাগাদ। আমাদের আসতে অনেকটাই সময় লাগলো। তারপরে এসে এই স্নান টান করলাম। আর না ঠিক আছে, এই যে সঞ্চিতা ক্যামেরা থেকে চলে যাচ্ছে, এটা হচ্ছে আমার দাদার ওয়াইফ সঞ্চিতা। আর ওই যে মাস্টারমশাই আমার দাদা সঞ্জয় সাহা। আর এখানে আমাদের দুপুরের খাবারের অ্যারেঞ্জমেন্ট রাই অলরেডি স্টার্ট করে দিয়েছে। এখান থেকে সবকিছু দেওয়া হচ্ছে। এখানে বিষ্ণুপুরে আর কি যেগুলো টুকটাক দেখার ঘুরে, সেগুলো দেখার জন্য এখন বেরোচ্ছি। আর ওদের বাড়ির সামনেটা এত সুন্দর, বাড়ি আর বাড়ির সামনে সুন্দর বাগান। সামনে থেকে দেখালে আরো ভালো বোঝা যাবে। এগিয়ে যাই। বন্ধ হয়ে যাবে। বলা রাসমঞ্চ এসছি আমরা রাসমঞ্চে। টিকিটের মূল্য হচ্ছে 25 টাকা করে। টিকিট এইখানেই 25 টাকা দিয়ে কাটলাম। আচ্ছা, সব জায়গায় এটাই। এবার এই বিষ্ণুপুরে যতগুলো মন্দির এই টিকিটেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এখন এসছি ছিন্নমস্তার মন্দির দেখতে। আর এখানে ফেলে কথা জিনিসগুলো এত সুন্দর লাগছে না। নন্দলাল। এটা কি হিস্ট্রি? সবগুলোই মন্দিরগুলো তৈরি করেছে বৈষ্ণব ধর্মভিত্তিক একটার পর একটা।
এটা হচ্ছে বিষ্ণুপুরের বিখ্যাত লালবাত। এর একটা হিস্ট্রি আছে, সেটা সঞ্জুদার থেকে জানবো। পড়ুন হিস্ট্রিটা। বলি, বিষ্ণুপুরের রাজা রঘুনাথ সিং, তিনি একবার উড়িষ্যার রহিম খান আর সোভা সিংকে পরাস্ত করে ওইখান থেকে রহিম খানের সঙ্গীত দিদি বলা যায় বা স্ত্রী লালবাইকে নিয়ে আসেন এবং সোভা সিংয়ের অন্তর্বর্তী রাজকন্যা, অঞ্চলের রাজকন্যা যার নাম ছিল চন্দ্রপ্রভা, এই দুজনকে নিয়ে আসেন সমস্ত ধন দৌলত সহ। পরবর্তীকালে এসে এখানে তিনি চন্দ্রপ্রভা দেবীকে বিয়ে করেন ওই রঘুনাথ সিং, এবং লালবাইকে বিষ্ণুপুরের মেন যে টাউন তার বাইরে একটা বাসভবন করে ওখানে ওনাকে রাখেন। যেখানে লালবাইকে রাখেন সেই জায়গাটার নাম বর্তমানে নতুন মহল। এরপর আস্তে আস্তে রঘুনাথ সিং সম্পূর্ণভাবে লালবাইয়ের বশবর্তী হয়ে পড়েন এবং তার কথায় ওঠা বসা বা তার কাছে বেশিক্ষণ সময় কাটানোর জন্য গোটা বিষ্ণুপুর যে মসনদ বা বিষ্ণুপুরের যে শাসন ব্যবস্থা সেটা আস্তে আস্তে ভেঙে পড়ছিল। রঘুনাথ সিং যখন এরকমভাবে পুরোটাই লালবাইয়ের একেবারে হাতের পুতুলে পরিণত হচ্ছেন, সেই সময় রানী চন্দ্রপ্রভা ওনাকে বারবার বারণ করা সত্ত্বেও যখন ফিরে আসছেন না, এই মুহূর্তে লালবাইয়ের একটি পুত্র সন্তান আসে এবং তিনি আবদার করেন রঘুনাথ সিংয়ের কাছে যে এই বাচ্চাকে হিন্দুদের মতন করেই তার অন্নপ্রাশন করতে হবে এবং সারা বিষ্ণুপুরবাসীকে খাওয়ানো হবে অন্নপ্রাশনে যেরকম খাওয়ানো হয়, কিন্তু সেই রান্নাটা করবে বাবুর্চি। ফলে সেই সময় যে বিষ্ণুপুরবাসীদের মধ্যে একটা ধর্ম নাশ করার একটা প্রচেষ্টা তারা মনে করে যে লালবাইয়ের এই মধ্যে একটা অভিসন্ধি আছে। তখন বিষ্ণুপুরবাসীরা একে একে নগর পরিত্যাগ করতে থাকে। এই সময় যখন নগর পরিত্যাগ করছে তখন রানী চন্দ্রপ্রভা তাদেরকে জোর করে আটকানোর চেষ্টা করে এবং রাজাকে বারবার বলে যে আপনি এটা বন্ধ করুন, এই আদেশটা যে লালবাইয়ের ছেলেকে কখনোই এরকমভাবে অন্নপ্রাশন দেওয়া যায় না যেটা রান্না বাবুর্চি করবে, এবং সেটা মুসলিম কমিউনিটির রান্না কখনোই হিন্দু কমিউনিটির লোকেরা খাবে না। সেই সময় রাজা এই আদেশ প্রত্যাহার করতে একেবারে রাজি ছিলেন না, কিন্তু উল্টো দিক থেকে আবার লালবাইও সেই রাজি না হওয়ার জন্য যথেষ্ট তৎপর ছিলেন। সেই সময় রঘুনাথ সিং একদিন রানীর কাছে আসেন যাতে তিনি এই জায়গা থেকে সরে আসেন এবং লালবাইয়ের ছেলেকে যথোপযুক্তভাবে অন্নপ্রাশন দেওয়া যায়, কিন্তু রানী চন্দ্রপ্রভা সেই মতে কখনোই রাজি ছিলেন না। যাই হোক, হাওয়া মহলে যখন রাজা এই জায়গা থেকে রাজি হলেন না, তখন রানীর নির্দেশে আততায়ী যখন আক্রমণ করে তখন রাজা হাওয়া মহল থেকে ঝাঁপ দেন এবং রঘুনাথ সিং ওই স্পটে মারা যান। পরবর্তীকালে রঘুনাথ সিং কি হয়েছেন না, যখন তাকে চিতায় দাহ করা হচ্ছে সেই সময় রানী চন্দ্রপ্রভা তার সঙ্গে সহমরণে নিজের জীবন বিসর্জন দেন এবং এখনো পর্যন্ত বিষ্ণুপুরে আছে সতীকুণ্ড বলে একটি জায়গা যেখানে তিনি সহমরণ করেছিলেন। আর আমরা যে আজকে লালবাঁধে দাঁড়িয়ে আছি, এই লালবাঁধটি লালবাইয়ের উদ্দেশ্যে রঘুনাথ সিং খনন করেছিলেন নতুন মহলের পাশেই। পরবর্তীকালে যখন রঘুনাথ সিং মারা যান, রঘুনাথ সিংয়ের যে প্রজারা তারা লালবাইয়ের প্রাসাদ ধ্বংস করে নতুন মহলে এবং লালবাইকে এখানকারই জলে নৌকার মধ্যে পাথর বেঁধে তাকে ডুবিয়ে মারা হয়, যেটা পরবর্তীকালে 1858-59 সালে আবিষ্কার হয়েছিল। তার কঙ্কাল, তার ব্যবহৃত গয়নাপত্র, আসবাবপত্র সহ এই লালবাগ থেকে আবিষ্কার করা হয়েছিল। আজকে বিষ্ণুপুর প্রশাসন, পৌরসভা সকলের মিলিত উদ্যোগে এইটা একটা নতুন করে সৌন্দর্যায়ন করা হয়েছে পর্যটন কেন্দ্র। এটাই এর ইতিহাস।
পড়াতে রে? পড়া? ওর মা আমাদের স্কুলের টিচার, ইংলিশের টিচার। ও ওরা হচ্ছে দুজনই ভীষণ ব্রিলিয়ান্ট। মানে টোটাল ইংরেজিতে যদি আমি গল্প বলতে বলি, টোটাল একটা পুরো রামায়ণটা ইংরেজিতে ওরা বলে দেবে। ভীষণ ভালো, মানে পড়াশোনা। কি নাম রে তোদের? আমার বিতান সুরালেখ। বিতান সুরালেখ। বাহ, আর আমার বন্ধু রোহন আর নীল। কম। আমার দুই বন্ধু একটা সেলফি তুলতে হয়। আরেকটা ওরা দুজনে twin, জমজ। আচ্ছা, তুলনা রে। বাহ। তা একটা ছবি তুলবো? ভীষণ স্মার্ট, সবাই যেটা একটা ছবি তুলবো? 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা। কিছু বলতে হবে তো ছবি তুলতে গেলে। একটু গানটা শুনিয়ে দাও। তুমি চাই কি ওই যে সংস্কৃতে একটা গান করেছো, আমাকে পাঠিয়েছিলে। ওই যে দুর্গা শ্লোকটা কে গেয়েছিল, খোয়াই না গোড়াই? দুর্গা এলো, দুর্গা এলো। না দুর্গা এলো, দুর্গা ও সব ভুলে গেছে। আমি গানটা জানি। সেলফি তোলা হয়ে গেছে, আরো তুলবি? হুম, একটা দুটো তিনটে। তো পরপর সবার নামগুলো বল। ওর নাম বল। আমার নাম বর্ষা, আমার নাম সপ্তমী দাস, আমার নাম গীতবিতান। তোর নাম? আমার নাম রোহুল, আমার নাম সুরালেখ। বাহ, তো সবাই কোন স্কুলে পড়িস? আমরা সবাই প্রি প্রাইমারি স্কুলে। আমিও প্রাইমারি স্কুলে পড়ি। এই সরস্বতীতে পড়ে। আমি আমি হুম, আর হ্যাঁ। দিদি এরা পড়ে প্রাইমারিতে। প্রাইমারি এইবার সরস্বতী স্কুলে। সরস্বতী। তোর স্কুলের নাম কি? স্কুলের নাম সরকারি বাজার কেন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়, সেখানে আমরা পড়ি। আচ্ছা সরকারি স্কুল। আচ্ছা, তো স্কুলের নাম লিখতে তো একদম অবস্থা খারাপ, এত বড় নাম। এটা বড় না, স্কুলের অবস্থা আগে খুব খারাপ, এখন ভালো হয়ে গেছে। আচ্ছা, আগে রংটা একটু কালো কালো হ্যাঁ। লাল লাল জি এরকম, যেমন মদন অনেক হ্যাঁ। কালার নেই তেমনি ছিল। এখন রং করেছে? এখন রং করেছে, প্লাস্টার করেছে, টিন আচ্ছা। বসিয়েছে। আগে একটা মাটির পাঠশালা ছিল, ও। এরকম নকশা করা ছিল। বাবা কি পাকা সব। অপূর্ব সুন্দর বাংলো। এই যে বাংলোর ওনার আমার দাদা বৌদি দাঁড়িয়ে আছে, খুব সুন্দর, অপূর্ব। এবারে অপূর্ব সুন্দর এবারে করবো না, কারণ ওর বাগানটাই করতে